ওকে, সবাই তোমাদের লেকচার কপিগুলি বের করে ফেলো। ওকে, তো সবাই একটু সামনে খেয়াল করো। আমরা লাস্ট ক্লাসে যে ইলেকট্রিসিটির ক্লাসে আর কি কারেন্টের অ্যাকচুয়াল যে ইকুয়েশন, যে ট্রান্সপোর্ট ইকুয়েশন নামে এটা, তো কারেন্টের এই ইকুয়েশনটা ফর্মুলাটা আমরা ডেরাইভ করছিলাম যে কারেন্টের ফর্মুলা কি, কারেন্ট ইজ ইকুয়াল টু NAVE, और অনেক সময় NAVQ ও দেখবা, কিউ দিয়েও চার্জ বোঝায়, ই দিয়েও চার্জ বোঝায়, যে ই দিয়ে চার্জ অফ এন ইলেকট্রন, আর কিউ যদি ইলেকট্রন ছাড়া অন্য কোনো চার্জ পার্টিকেল থাকে, মানে কি ইলেকট্রোলাইসিস করছো না তোমরা, ইলেকট্রোলাইসিসের ওখানের মধ্যে তো জাস্ট ইলেকট্রনিক চার্জ ক্যারিয়ার হিসেবে কাজ করে না, অর ইলেকট্রনস আর নট দ্য অনলি ওয়ান্স দ্যাট আর চার্জড। তো তাহলে ওখানের মধ্যে কি আয়নস যেগুলি থাকে, ওই আয়নগুলির চার্জগুলোও আমাদের কি করা যায়, এই কারেন্টের ফর্মুলাতে ইনকর্পোরেট করা যায়। যে মনে করো কোন একটা আয়রন আয়ন, ঠিক আছে, তা মনে করো Fe2+, তো তাহলে তার চার্জ কত হবে, 2 টাইমস দ্য চার্জ অফ আ প্রোটন, তো এমন টাইপের আর কি, ঠিক আছে। তো তখন চার্জের ভ্যালু ওইটা। সো আমরা এই ফর্মুলাটা ডাইরেক্ট করে দেখছি। এখন এই ফর্মুলাটা আমাদের জন্য খুবই খুবই বড় কাজে আসবে কারেন্ট ভার্সেস ভোল্টেজ গ্রাফের এক্সপ্লেনেশনের জন্য। আমরা যে আগে কারেন্ট ভোল্টেজ ক্যারেক্টারিস্টিক্স গুলি করে আসছিলাম না, যে থার্মিস্টরের জন্য দেখতে কেমন, দেন একটা ফিলামেন্ট বাল্বের জন্য দেখতে কেমন, এইসব যে করে আসছি, এগুলার এক্সপ্লেনেশন একদম সবচেয়ে ভালো মতো দেওয়া যাবে কারেন্টের এই ইকুয়েশনটা ইউজ করে। তো আজকে আমরা ট্রান্সপোর্ট ইকুয়েশন ইউজ করে বলবো ফিলামেন্ট বাল্বের জন্য কেন টেম্পারেচার বাড়লে রেজিস্ট্যান্স বাড়ে, ঠিক আছে, যে একটা ফিলামেন্ট বাল্বের জন্য টেম্পারেচার বাড়লে কেন রেজিস্ট্যান্স বাড়ে, ওই জিনিসটা নিয়ে আমরা আজকে ইজিলি অ্যানসার করতে পারবো ইউজিং দ্য ইকুয়েশন অফ কারেন্ট I ইকুয়াল টু NAVE, ঠিক আছে। তো এখন এখানের মধ্যে আমরা দেখি কাজটা কি। সো লেটস গো টু দ্য স্টুডেন্ট বুক। স্টুডেন্ট বুকে আমাদের ট্রান্সপোর্ট ইকুয়েশনের পরের পার্ট থেকে পড়ব। এখানের মধ্যে কয়েকটা জিনিস লেখা আছে, এই জিনিসগুলো মুছতেছি না বিকজ এটা তোমাদেরও লেখা লাগবে। এটা একদম স্পেসিফিক কতগুলি পয়েন্ট যেগুলি মার্কস স্কিমের মধ্যে তারা চাই, বুঝছো, যে তারা যখন নাকি জিজ্ঞাসা করবে যে কেন টেম্পারেচার আর রেজিস্ট্যান্স মেটালের জন্য ডিরেক্টলি প্রপোর্শনাল, তো এইখানের মধ্যে যে অ্যানসার গুলি লেখা, এই অ্যানসারটাই একদম স্পেসিফিক্যালি কি ফুল মার্কস স্কোর করার জন্য এনা, বুঝা গেছে। তো তাহলে এইগুলি অ্যানসারের জন্য আলাদা করে লিখে দিছিলাম আগের ব্যাচের জন্য, তো এগুলা জিনিস তোমরাও লিখে নিবে একটু পরে। তো ফার্স্ট অফ অল এখানের মধ্যে খেয়াল করো যে আমাদের কারেন্টের ইকুয়েশনের পরে রেজিস্ট্যান্স কি বলতেছে, we have seen that whilst the natural speed of electrons within a metal is very high, যে অ্যাকচুয়ালি ভেলোসিটি কি অনেক বেশি, 10⁶ মিটার পার সেকেন্ড এরকম রেঞ্জে, কিন্তু তারা যে একটা টার্মিনাল থেকে আরেকটা টার্মিনালের দিকে যাবে, তারা যে একটা টার্মিনাল থেকে আরেকটা টার্মিনালের দিকে যাবে, ওই সময় ভেলোসিটিটা আসলে কত থাকে, খুবই কম, মিলিমিটার পার সেকেন্ড এমন রেঞ্জে, যে ড্রিফট ভেলোসিটির ভ্যালুটা খুবই ছোট। এটা কেন, বিকজ দে ডোন্ট মুভ ইন আ স্ট্রেট পাথ, যে স্মুথলি এক জায়গা থেকে আরেক জায়গায় যাইতে পারে না। তারা কি করে, তারা কন্টিনিউয়াসলি মেটালিক ল্যাটিসের সাথে কোলাইড করতে থাকে। তাই কলিশনের জন্য ড্রিফট ভেলোসিটিটা কি হয়,
অনেক 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 কমে যায়। তো এই কথাটা এখানের মধ্যে বলতেছে যে কি their progress through a metal lattice of fixed atoms is very slow, যে যদিও তাদের অ্যাকচুয়াল স্পিড অফ মুভমেন্ট অনেক হাই, কিন্তু এত বেশি তারা কলিশন করে, এই যে আমরা এই কলিশন স্কুলে দেখছিলাম না, তো এত বেশি তারা কলিশনস করে যে তাদের ইন রিয়েলিটি ওয়ান এন্ড অফ দা ওয়্যার থেকে আরেক এন্ড অফ দা ওয়্যারে যাইতে কি লাগে, অনেক লম্বা সময় লাগে। তো একটা সার্টেন লেন্থ কভার করতে অনেক বেশি সময় লাগে মানে কি ভেলোসিটি কম। তো এটা হলো ব্যাপার। তো কি বলতেছে, they are constantly colliding with those atoms making the motion like taking 100 steps forward and 99 steps back। এই কথাটা আমরা আগেও বলছিলাম। সো আমাদের ইলেকট্রিক্যাল রেজিস্ট্যান্স বলতে কিন্তু আসলে এই জিনিসটাই, যে চার্জড পার্টিকেল গুলি তাদের মুভমেন্টের সময় যে অপোজিশনটা বা যেই অবস্টাকেলটা ফেস করে, এই জিনিসটাকে কি বলা হয়, ইলেকট্রিক্যাল রেজিস্ট্যান্স। তো এটাই বলতেছে যে দিস ইজ ইলেকট্রিক্যাল রেজিস্ট্যান্স। তো এখন the frequency of collision মানে কি, কত বেশি কলিশন করে ওইটার উপরে ডিপেন্ড করবে ফ্রিকোয়েন্সি, কি বলে ভেলোসিটি বেশি হবে নাকি কম হবে, আর কারেন্ট বেশি হবে নাকি কম হবে। তো কি বলতেছে দেখো, the frequency of collisions is determined in part by the temperature। কেন? বিকজ টেম্পারেচারের সাথে ল্যাটিসের ভাইব্রেশনটা কি করে, ভ্যারি করে। টেম্পারেচার যদি বাড়ে তো তখন ল্যাটিসটা কি করবে, অনেক বেশি রেটে ভাইব্রেট করবে, আর টেম্পারেচার যদি কম থাকে তো তখন কি ভাইব্রেশন হবে ঠিকই, যে অ্যাবসলিউট জিরো থেকে বেশি টেম্পারেচার থাকা মানে অল্প না অল্প হলেও কি আছে, ভাইব্রেশন আছে। কিন্তু টেম্পারেচার কম থাকলে ভাইব্রেশনটা কম, আর টেম্পারেচার বেড়ে গেলে ভাইব্রেশনের অ্যামাউন্টটা, যে অ্যামপ্লিটিউড অফ ভাইব্রেশন এন্ড অলসো ফ্রিকোয়েন্সি অফ ভাইব্রেশন বেড়ে যাবে। ঠিক আছে, তো এই কথাটা বলতেছে যে কি জিনিস, দ্য ফ্রিকোয়েন্সি অফ কলিশনস ইজ ডিটারমাইন্ড বাই পার্ট, কি বলে ইন পার্ট বাই দ্য টেম্পারেচার অ্যাজ ইট এফেক্টস দ্য ভাইব্রেশন অফ ফিক্সড অ্যাটমস। কি হয়, এই জিনিসটা হলো ইম্পর্টেন্ট একটা ব্যাপার, এই ব্যাপারটা আমাদের নোট ডাউন করে রাখা লাগবে। কি জিনিস, দ্য হায়ার দ্য মেটালস টেম্পারেচার the more its atom vibrate। তো তাহলে কি হবে, and this means more collisions further slowing the drift velocity of the electron। তো তার মানে টেম্পারেচার বাড়লে কি হয়, টেম্পারেচার বাড়লে ল্যাটিস ভাইব্রেশন বাড়ে, ল্যাটিস ভাইব্রেশন বাড়লে তারা ইলেকট্রনের সাথে বেশি বেশি কোলাইড করবে, and যত বেশি কলিশন হবে ড্রিফট ভেলোসিটি তত কমে যাবে। তো these are the three key points, যে টেম্পারেচার বাড়লে মেটালের মধ্যে কেমন চেঞ্জ আসে, এই জিনিসগুলি কিন্তু আমাদের দরকার। আমাদের স্টুডেন্ট বুকে পয়েন্ট বাই পয়েন্ট করে লেখা নাই, তারা পুরো একটা ডেসক্রিপটিভ একটা ওয়েতে কি করে গেছে, সবকিছু বুঝাই গেছে। বাট আমাদের মার্ক স্কিমে যখন নাকি পয়েন্টগুলি দেখবে, যে এখানের মধ্যে থেকে তোমরা পাবা যে কখন কোন জিনিসটা হয়, এই ব্যাপারটা এমনিতে তোমরা স্টুডেন্ট বুকে মার্ক করে রাখতে পারো, আর এই জিনিসটা লিখে রাখতে পারো, সমস্যা নেই। আর রাতে যখন রেকর্ডিং দিব তো তখন স্টুডেন্ট বুকে মার্ক করে ফেলবা, তাইলেও হবে। ওকে, কি দেখা যায় না আলোর জন্য, তাহলে তো একটু সমস্যা। ওকে, তো তাহলে আমরা এরকম একটা ওয়েতে রাখি, তাও যদি একটু ঠিকঠাক দেখা যায়। ওকে, তো এখন এখানের মধ্যে কি বলতেছে খেয়াল করো, যে টেম্পারেচার বাড়লে ভাইব্রেশন বাড়ে এন্ড কলিশন বেশি হয়, তো ড্রিফট ভেলোসিটি কমে। এতটুকু নিয়ে তো কারো কোনো কনফিউশন নাই, আছে? ওকে, তো এখন দেখো কি বলতেছে, however a higher current will cause more collisions। তাই না, যে কারেন্ট যদি বেড়ে যায় তো তখন কি হবে, বেশি বেশি করে ইলেকট্রন ফ্লো করবে না। কারেন্ট বেশি মানে ইলেকট্রন বেশি বেশি ফ্লো করতেছে, আর ইলেকট্রন যত বেশি ফ্লো করবে তত বেশি তাদের কি হবে, মেটালিক ল্যাটিসের সাথে কলিশন হবে। এন্ড এই কলিশনের জন্য হোয়াট হ্যাপেন্স, কলিশনের সময় কি ফ্রিকশন হয় না, মেটালিক যে ল্যাটিসের মধ্যে যে আয়নগুলি আছে তাদের সাথে যখন ঘষা খাবে, তো দুইটা জিনিস এরকম রাব করলে পরে কি হয়, ফ্রিকশনের জন্য তাদের টেম্পারেচার বেড়ে যায়। তো এই জিনিসটাকে আমরা কিন্তু ফিজিক্যালে পড়ে আসছিলাম, কি হিটিং ইফেক্ট অফ কারেন্ট, তাই না? যে হিটিং ইফেক্ট অফ কারেন্টের ব্যাপারটা কি ছিল, কারেন্ট বেশি ফ্লো করলে কি হয়, টেম্পারেচার বেড়ে যায়। কেন বাড়ে, বিকজ কারেন্ট বেশি ফ্লো করা মানে ইলেকট্রন বেশি বেশি করে মুভ করা, ইলেকট্রন বেশি মুভ করা মানে মেটালিক ল্যাটিসের সাথে বেশি কলিশন করা। যত কলিশন হবে তত ফ্রিকশন হবে, যত ফ্রিকশন হবে তত টেম্পারেচার বাড়বে, আর যত টেম্পারেচার বাড়বে তত আরো কি হবে, ল্যাটিস ভাইব্রেশন বেড়ে যাবে। সো তাহলে মেটালের জন্য এই জিনিসটা কি, কারেন্ট ফ্লো করার জন্য টেম্পারেচার বাড়লো, টেম্পারেচার বাড়ার জন্য কারেন্ট আরো কি হয়ে যাবে, কমে যাবে। বুঝা গেছে? তো এই ব্যাপারটাই আমরা এখানের মধ্যে ডিটেইলসে দেখবো কাজগুলি কিভাবে কি হচ্ছে। তো দেখো, however a higher current will cause more collisions as
more electrons move faster through the metal structure. This makes the metal atoms to vibrate more effectively, increasing the temperature. So this is what we call the heating effect of current. এই যে সেকেন্ড প্যারাগ্রাফ যেটা এখানে মধ্যে তারা আসলে কি এক্সপ্লেইন করছে, they have actually explained the concept of heating effect of current. এগুলো আমরা পিচ্চিকাল থেকে পারি, তো এগুলো আমাদের আলাদা করে বলে দেওয়ার মতো কিছু নাই, আমাদের জাস্ট সিচুয়েশন ওয়াইজ যখন যেখানে দরকার আর কি ওখানে এই পয়েন্টগুলি নিয়ে আসতে হবে অ্যানসারে। ওকে, এরপর কি বলতেছে যে লুকিং ব্যাক এট দা আইভি গ্রাফ, যে ওই কারেন্ট ভার্সেস ভোল্টেজ গ্রাফ ফর ফিলামেন্ট বাল্ব, তো এখানে আলাদা করে এঁকে রাখছে উপরে স্ক্রল করা থেকে কারেন্ট ভার্সেস ভোল্টেজ গ্রাফ দেখতে কেমন ছিল একটা ফিলামেন্ট বাল্বের জন্য, তোমাদের জন্য আরেকবার এঁকে দেই। এই কারেন্ট ভার্সেস ভোল্টেজ গ্রাফ শেপ দেখতে ছিল এরকম, তাই না? তো প্রথমের দিকে গ্রেডিয়েন্টের স্টিফনেসটা কি বেশি, দেন আস্তে আস্তে স্টিফনেসটা কি হচ্ছে কমে যাচ্ছে। তো এখন আমরা ফার্স্টেই একটা ব্যাপার এস্টাবলিশ করছিলাম যে কারেন্ট ভার্সেস ভোল্টেজ গ্রাফের গ্রেডিয়েন্ট আমাদেরকে কি দেয়, 1 বাই রেজিস্ট্যান্স, তাই না? তো তাহলে এই ব্যাপারটা একটু চিন্তা করে অলওয়েজ বলবা, বিকজ কারেন্ট ডিভাইডেড বাই ভোল্টেজ করে আমাদের গ্রেডিয়েন্ট আসে, তাই না? তো তাহলে গ্রেডিয়েন্ট ইজ ইকুয়াল টু 1 বাই রেজিস্ট্যান্স। তো যেখানে গ্রেডিয়েন্টের ভ্যালুটা কম, হ্যাঁ, যেখানে গ্রেডিয়েন্টের ভ্যালুটা কম ওখানে রেজিস্ট্যান্সের ভ্যালু কি বেশি, আর যেখানে গ্রেডিয়েন্টের ভ্যালু বেশি ওখানে রেজিস্ট্যান্সের ভ্যালু কি হবে, কম হবে। তো এখানের মধ্যে কি বলতেছে দেখো, looking back to the IV graph for filament bulb in figure C in section 4a.3, যে উপরে তাদের গ্রাফের রেফারেন্স দিছে। তো কি হয়, we can now explain how increased current leads to higher temperature, যে কারেন্ট বাড়লে কেন টেম্পারেচার বাড়ে এটার এক্সপ্লেনেশন আমরা সেকেন্ড প্যারাগ্রাফটা থেকে পেয়ে গেছি, না যে এই প্যারাগ্রাফটা থেকে, এই প্যারাগ্রাফের থেকে আমরা এক্সপ্লেনেশন পেয়ে গেছি যে কেন কারেন্ট বাড়লে টেম্পারেচার বেড়ে যায়। তো এখন টেম্পারেচার বাড়লে আবার কি হয়, রেজিস্ট্যান্স বেড়ে যাবে। তো এই জিনিসটাই বলতেছে যে we can now explain how current কি বলে increased current leads to higher temperature and this leads to greater resistance, because টেম্পারেচার বাড়লে ল্যাটিস ভাইব্রেশন বাড়বে, আর ল্যাটিস ভাইব্রেশন বাড়লে কি হবে, কলিশন বেশি হবে, তো রেজিস্ট্যান্স বাড়বে, causing the curve to flatten out, মানে কি ফ্ল্যাট হয়ে যাওয়া মানে গ্রেডিয়েন্ট কমে যাওয়া, তাই না? আর গ্রেডিয়েন্ট কমে যাওয়া মানে কি, গ্রেডিয়েন্ট কমে যাওয়া মানে এখানে গ্রেডিয়েন্ট যেহেতু 1 বাই রেজিস্ট্যান্স, তো তার মানে গ্রেডিয়েন্ট কমে যাচ্ছে মানে রেজিস্ট্যান্স বেড়ে যাচ্ছে। তো তাহলে when higher voltages try to drive higher current, so তাহলে এইখানের জন্য আমাদের কারেন্ট ভার্সেস ভোল্টেজ গ্রাফের যে শেপটা ওইটার এক্সপ্লেনেশনটা দিছে ফিলামেন্ট বাল্বের জন্য। এইটা কি এখন আর কারো কোনো কনফিউশন আছে কেন এটা হচ্ছে? তো তাহলে আমাদের দেখো কারেন্ট ইজ ইকুয়াল টু কি, NAVE। তো টেম্পারেচার যখন বাড়ে ইলেকট্রনের চার্জে তো কোনো ডিফারেন্স নাই, চার্জ অফ এন ইলেকট্রন যা ছিল তাই থাকে। ওকে, ক্রস সেকশনাল এরিয়াটাও ফিক্স। এখন আমাদের এখানের মধ্যে কাজটা কি হয়, এনটাও ইফেক্টিভলি এনটাও একটু কমে যায়, একটু পরে আমরা নিচে দেখবো যে এন এর ভ্যালুটাও কি হয় টেম্পারেচার বাড়লে একটু কমে যায়, বাট এটা আমরা পরে ধরতেছি যে এটা যেটা কমে যায় খুবই খুবই নেগলিজিবল কমে, তো তাহলে এটা নিয়ে আমাদের চিন্তা করা দরকার নেই। কিন্তু what happens to the drift velocity when temperature increases? drift velocity কমে যায়। তো drift velocity যদি কমে যায় বাকি সবকিছু কনস্ট্যান্ট, drift velocity কমে গেলে তো তাহলে কারেন্টটা কি হবে, তার সাথে কমে যাবে। তো তাহলে this is why when temperature increases the current decreases, or when the temperature increases the resistance increases। এটা নিয়ে কারো কোনো কনফিউশন আছে কি বললাম? ওকে, তো তাহলে এই এইটা এখানের মধ্যে দেখো ইলেকট্রন ফাস্টার মুভ করতে নিবে, কিন্তু ফাস্ট মুভ করে সে তো স্পেসিফিক কোনো ডিরেকশনে যায় না, যে সে ফাস্ট ফাস্ট মুভ করে কিন্তু কি করতেছে, কলিশন আরো বেশি বেশি করে করতেছে। সো যতটুকু স্পিডের জন্য একটু সামনে যেতে নিত ওটা কলিশন করে করে এটা ডিসরাপ্ট হয়ে যায়, আরো পিছায় যায়। বুঝতে পারছো? এন হলো পার ইউনিট ভলিউমে কতগুলি চার্জ ক্যারিয়ার আছে, যে নাম্বার অফ চার্জ ক্যারিয়ার পার ইউনিট ভলিউম, এমন বলছিলাম যে 1 মিটার কিউব ভলিউমে কয়টা ফ্রি চার্জ পার্টিকেল আছে ওইটা। হ্যাঁ হ্যাঁ,
কলিশনের ভ্যালু বেড়ে গেলে বা নাম্বার অফ কলিশন বেড়ে গেলে ড্রিফট ভেলোসিটি কমে যাবে। ঠিক আছে তামিদ? ওকে, সো তাহলে আমাদের অ্যানসার গুলি যখন দিব, যে কোশ্চেন পেপারের ওগুলো কয়েকটা কোশ্চেন আমি করাই দেব, প্লাস ইউনিট 2 এর কতগুলি টিপিক্যাল কোশ্চেন আছে যে ইউনিট 1 এর থেকে স্টুডেন্টরা ইউনিট 2 তে অনেক ভালো করে। ওয়ান অফ দ্য মেইন রিজন ইজ ইউনিট 2 তে অনেকগুলি রিপিটেটিভ কোশ্চেন আছে, যে কোশ্চেন কতগুলি একটু ডিফারেন্ট টাইপের কিন্তু অ্যানসার সব সময় সেম, বুঝছো? তো এরকম কতগুলি স্পেসিফিক কোশ্চেন এন্ড তাদের মার্ক স্কিম পয়েন্ট সবকিছু এরকম নোট ডাউন করা আছে, ওগুলো তোমাদের যখন সিলেবাস শেষ হবে এটা দিয়ে দেওয়া হবে। বাট ফার্স্টে আমাদের সবকিছু কি করা লাগবে, কনসেপ্ট বোঝা লাগবে। কনসেপ্ট না বুঝলে কোন সিচুয়েশনের জন্য কোন অ্যানসার, ওটা তুমি অ্যানসার জানলেও বুঝবে না, ও আচ্ছা এটা কোশ্চেন ছিল, এটার অ্যানসার তো আমি জানতাম, এমন টাইপের। তো তোমার ফার্স্টে কোশ্চেন পড়ে তো কোশ্চেন বোঝা লাগবে, দেন ওইটা ওয়াইজ অ্যানসারটা অ্যাপ্লাই করা লাগবে। ইউনিট 1 এ অনেকজন ধরা খায় বিকজ ইউনিট 1 বেশি সোজা, যে ক্যালকুলেশন গুলি আসে দেখে এটাকে কঠিন বানানোর জন্য তারা একটু উল্টাপাল্টা ক্যালকুলেশন দেয়, বুঝছো? তো এর জন্য ইউনিট 1 এ অ্যাডভান্টেজও আছে। অ্যাডভান্টেজ কেমন? 80 তে, এই গত অক্টোবরে যারা এক্সাম দিছে 80 তে যারা 46 পাইছে, হ্যাঁ 46 এর অ্যাবাভ, ওদেরকে 120 তে 120 দিছে, বুঝছো? 80 তে 46 পাইলে পরে ফুল মার্কস। তো তাহলে পর কোশ্চেন কেমন আসছে ওটা একটু বুঝতে পারতেছো, কিন্তু ওরকমই আর কি ভালো লেভেলের স্কেলিং করে ইউনিট 1 এ। সো এই ব্যাপারটা ভালো। আচ্ছা, সো তাহলে এই ব্যাপারটা আমরা রেজিস্ট্যান্স দেখলাম। এখন রেজিস্টিভিটি নিয়ে একটু ডিসকাস করি, যে রেজিস্টিভিটি সে কি ডাইমেনশনের উপরে ডিপেন্ড করে? লেন্থ কত, ক্রস সেকশনাল এরিয়া কত, এইসবের কিচ্ছুর উপরে সে যায় আসে না, সে জাস্ট ম্যাটেরিয়ালের টাইপের উপরে ডিপেন্ড করে। এন্ড আরেকটা জিনিস কি, টেম্পারেচার, যে টেম্পারেচার বাড়লে বা টেম্পারেচার চেঞ্জ হইলে রেজিস্টিভিটির মধ্যে একটা চেঞ্জ আসে। সো কেমন কি হয় ওই ব্যাপারগুলি দেখব। ম্যাটেরিয়াল টাইপ বলতে ম্যাটেরিয়ালের ডেনসিটি এন্ড ম্যাটেরিয়ালের তোমার আউটার শেল ইলেকট্রন গুলি কতটুকু ফ্রি, ওইসবের অনেকগুলি ব্যাপার আছে। ওকে, তো তাহলে এখানের মধ্যে খেয়াল করো রেজিস্টিভিটি নিয়ে কি বলা হচ্ছে। টেবল এ ইন সেকশন 4a.4, ওখানের মধ্যে আমাদের রেজিস্টিভিটির কতগুলি ভ্যালু ছিল। এই যে রেজিস্টিভিটির কয়টা ইয়ে পাইছিলাম, এখানে তো না, এখানে কারেন্ট ভার্সেস ভোল্টেজ কত পরে, এই যে এটা সিলভারের জন্য 20 ডিগ্রি সেলসিয়াসে রেজিস্টিভিটি এত, এন্ড টেম্পারেচারের সাথে রেজিস্টিভিটির গ্রেডিয়েন্টটা পজিটিভ, মানে টেম্পারেচার বাড়লে তার রেজিস্টিভিটি বেড়ে যায়। কপারের জন্য 20 ডিগ্রি সেলসিয়াসে তার রেজিস্টিভিটি এরকম, তারও কি টেম্পারেচারের সাথে রেজিস্টিভিটির গ্রেডিয়েন্টটা পজিটিভ, মানে টেম্পারেচার বাড়লে কি হয়, রেজিস্টিভিটি বেড়ে যায়। তো এরকম অ্যালুমিনিয়ামের জন্য, কনস্ট্যান্টাইনের জন্য, এইসবের জন্য কি তাদের গ্রেডিয়েন্ট অফ রেজিস্টিভিটি উইথ টেম্পারেচার, মানে রেজিস্টিভিটিটা টেম্পারেচারের সাথে কিভাবে চেঞ্জ হয়, পজিটিভলি চেঞ্জ হয়, মানে টেম্পারেচার বাড়লে রেজিস্টিভিটিও কি হয়, বাড়ে। কিন্তু জার্মেনিয়াম এন্ড সিলিকন এরা হলো কি গ্রুপ 4 এলিমেন্ট। এই গ্রুপ 4 এলিমেন্টদেরকে আমরা কি নামে ডাকি, সেমিকন্ডাক্টর। এই সেমিকন্ডাক্টরদের জন্য কি, সেমিকন্ডাক্টরদের জন্য তাদের রেজিস্টিভিটির সাথে টেম্পারেচারের গ্রেডিয়েন্টটা হলো অপোজিট, মানে নেগেটিভ, মানে টেম্পারেচার বাড়লে তাদের রেজিস্টিভিটি কি করে, ডিক্রিজ করে। সো এইটার এক্সপ্লেনেশনটা খুবই ইন্টারেস্টিং। এইটাও আমরা কি করব, এই কারেন্ট ইকুয়াল টু NAVE ওই ফর্মুলা দিয়ে এক্সপ্লেন করতে পারবো। তো ওগুলোতে আমরা আসতেছি। তো তারা এই রেফারেন্সটা দিল দেখে এই টেবিলটা ফার্স্টে দেখাই নিলাম যে কোন টেবিলের কথাটা তারা বলতেছে। ওকে, তো তাহলে কি বলতেছে এখানে, this table showed the resistivity of various materials, good conductors, semiconductors and insulators, এই যে যেটা একটু পরের সেকশনে ডিসকাস করা হবে। It also showed how the resistivity varies with temperature for metals and semiconductor। মাত্র আমরা গ্রেডিয়েন্ট গুলো দেখে আসলাম, মেটালদের জন্য টেম্পারেচার বাড়লে রেজিস্টিভিটি বেড়ে যায়, আর সেমিকন্ডাক্টরদের জন্য টেম্পারেচার বাড়লে রেজিস্টিভিটি কমে। তো তাহলে কোনটা কেন হয় এইটার ব্যাপারগুলো একটু দেখে ফেলি। তো কি বলতেছে, এই যে ব্লু কালার দিয়ে যেটা মার্ক করা, এই জিনিসটা আমাদের নোট নেওয়ার মতো। কি জিনিস, the resistivity of semiconductors was seen to fall as temperature rises। এটা মাত্রই বলে আসছি যে কি হয়েছে, সেমিকন্ডাক্টরের জন্য টেম্পারেচার বাড়লে রেজিস্টিভিটি কি করে, কমে যায়, তাই না? ওকে,
সো এখন দেখো এই টেবিলে আমাদের কয়টা ভ্যালু দিচ্ছে, আমি একটু এই জিনিসটা মুছি দেন আবার এক্সপ্লেইন করতেছি। ওকে, তো এখন দেখো n এর ভ্যালু, হ্যাঁ nটা কি ছিল মুতাসিম মাত্র কি বলছে, চার্জ ক্যারিয়ার ডেনসিটি, তাই না, যে 1 মিটার কিউব ভলিউমে কতগুলি ফ্রি চার্জ পার্টিকেল আছে। ফ্রি চার্জ কেন লাগবে, বিকজ দে আর দ্য ওয়ান্স দে ক্যান কন্ডাক্ট ইলেকট্রিসিটি, তাই না, যদি তারা ফ্রি না হয়ে আটকায় থাকে তো তাইলে পরে তারা কি করতে পারবে না, ইলেকট্রিসিটি কন্ডাক্ট করতে পারবে না। ওকে, আচ্ছা, সো এখন দেখো কপার 20 ডিগ্রি সেলসিয়াসে কপারের n এর ভ্যালু কত, 8.42 times 10 to the power 28। 50 ডিগ্রি সেলসিয়াসে what will you expect, যে টেম্পারেচার বাড়লে আরো বেশি করে চার্জ ফ্রি হবে এমন টাইপের একটা চিন্তা থাকার কথা না, কিন্তু এখানের মধ্যে দেখো তো কি হয়েছে, 8.27 times 10 to the power 28। তো এখন এই ভ্যালুটা কি বাড়লো নাকি কমলো, টেম্পারেচারের সাথে কমে গেছে, তাই না। তো এখন এই জিনিসটা কেন কমছে কেউ বলতে পারবা, নাম্বার অফ চার্জ ক্যারিয়ার এইটা বাড়ছে, এটা জাস্ট একটা জিনিস বলে দিলাম যে নাম্বার অফ চার্জ ক্যারিয়ার বাড়ছে কিন্তু কি হয়েছে, n এর ভ্যালু কমে গেছে। হোয়াই ইজ দ্যাট, মনে করো টোটাল ইলেকট্রন ফ্রি হইতে পারে 100টা, তো 100টা ইলেকট্রনের মধ্যে অলরেডি 20 ডিগ্রি সেলসিয়াসে কি আছে, 99টা ইলেকট্রন অলরেডি ফ্রি, ঠিক আছে, মেটাল অনেক ভালো কন্ডাক্টর, তো তাহলে রুম টেম্পারেচারেই তার কি এই ইলেকট্রন গুলি ফ্রি, জাস্ট টেম্পারেচার বাড়াতে কয়টা ইলেকট্রন ফ্রি হবে, আর এক্সট্রা একটা ইলেকট্রন ফ্রি হবে, তো ইলেকট্রন নাম্বার বাড়লো মাত্র একটা, কিন্তু টেম্পারেচার বাড়লে আমাদের মেটাল এক্সপ্যান্ড করে না একটু, টেম্পারেচার বাড়লে কি হয়, মেটাল উইল এক্সপ্যান্ড, তো এক্সপ্যান্ড করলে ভলিউমে কি হয়, বড় হয় নাকি ছোট হয়, তো তাহলে ভলিউম বাড়লো কিন্তু নাম্বার অফ চার্জ ক্যারিয়ারটা কি হয়েছে, বলতে গেলে সেম আছে, যে অলমোস্ট কনস্ট্যান্ট, তো তাহলে সেম নাম্বার অফ চার্জ ক্যারিয়ার ইন আ লার্জার ভলিউম, সো হোয়াট উইল, ওখানের মধ্যে কাজটা কি হবে, যে ভলিউমটা যদি বেড়ে যায় উইথ ইকুয়াল নাম্বার অফ চার্জ ক্যারিয়ার, তো তখন n এর ভ্যালুটা কি হবে, কমে যাবে না। তো এই জিনিসটা এখানের মধ্যে হয়েছে, এটা আমরা দেখবো একটু পরে। এই যে অ্যালুমিনিয়ামের জন্য দেখো, অ্যালুমিনিয়ামের জন্য দেখো 18.2 times 10 to the power 8 কি বলে 10 to the power 28, অ্যালুমিনিয়ামের n এর ভ্যালু কত টেম্পারেচারে, 20 ডিগ্রি সেলসিয়াসে। এখন 50 ডিগ্রি সেলসিয়াসে এই ভ্যালুটা কি হলো, বাড়লো নাকি কমলো, কমে গেছে, তো তাহলে এইখানেও কাজটা কি, এখানের মধ্যে আমাদের n এর ভ্যালুটা কমছে কেন, বিকজ অফ দ্যাট এক্সপেনশন অফ মেটাল, বিকজ অফ ইনক্রিজ ইন টেম্পারেচার, ঠিক আছে। এই এই কনসেপ্টটা খুবই রিসেন্টলি আনছে তারা, আগে আমাদের এই জিনিসটা পড়াইতো না, আগে আমি যখন এ লেভেলসে ছিলাম তখন এই জিনিস বলতো না, তখন বলতো যে টেম্পারেচার বাড়লে n এর ভ্যালু বাড়ে, টেম্পারেচার বাড়লে ভেলোসিটির ভ্যালু বেশি কমে, তো এর জন্য কারেন্ট কমে যায়। কিন্তু এখন তোমাদের জন্য কি বলতেছে, টেম্পারেচার বাড়লে ভি তো কমবেই, বিকজ টেম্পারেচার বাড়লে পলিউশন নাম্বার বাড়তেছে, তো ভি কমতেছে, আর টেম্পারেচার বাড়লে n এর ভ্যালুটাও কি হয়, কমে যায়। তো n এর ভ্যালুটা কেন কমে, ওই অ্যানসারটা এই যে পাশে লিখে রাখছি, why the value of n for metals decreases as temperature increases, তো এই জিনিসটা দেখাইতেছি একটু পরে। তো কি বলতেছে দেখো, table A shows how the density of conduction electrons, যে n in the transport equation explains why the resistivity of metal is so much lower than for semiconductor, যে সেমিকন্ডাক্টরের রেজিস্টিভিটির ভ্যালু বেশি, বিকজ তাদের ফ্রি ইলেকট্রন কম, আর মেটাল কি, মেটালস আর গুড কন্ডাক্টর, তো গুড কন্ডাক্টর দেখে তাদের কি থাকে, ফ্রি ইলেকট্রন অনেক বেশি করে থাকে। এখানের মধ্যে কি বলতেছে, দ্য নেগেটিভ টেম্পারেচার কোএফিসিয়েন্ট, এটা কোনটা, থার্মিস্টরের জন্য, যে দ্য নেগেটিভ টেম্পারেচার কোএফিসিয়েন্ট অফ রেজিস্টিভিটি ফর সেমিকন্ডাক্টর শোস দ্যাট দ্য রেজিস্টিভিটি ফলস অ্যাজ টেম্পারেচার গোজ আপ, মানে টেম্পারেচার বাড়লে রেজিস্টিভিটি কি করে, কমে যায়। ওকে, এই যে এই রিজনটা এই ইয়েলো কালার দিয়ে মার্ক করে রাখছে, কি বলতেছে, the reason for this is that the value for n in the transport equation will be higher in higher temperature, এটা আরো ডিটেইলে আমরা সেমিকন্ডাক্টর টপিকটার মধ্যে, যে এটা শেষ করেই
আজকে সেমিকন্ডাক্টর নিয়ে অল্প ডিসকাস করব। তো এইখানের মধ্যে আসবে ব্যান্ড থিওরি দিয়ে সবকিছু এক্সপ্লেইন করা যায়। ওকে, তো এটাতে আমরা আসতেছি একটু পরে। এখন আমরা ফার্স্টে মেটালের ডিসকাশনটা শেষ করে নিই, সেমিকন্ডাক্টর নিয়ে আমরা আসবো। তো এই যে মেটালের জন্য দেখো কাজটা কি হয়। তো মেটালের জন্য এই জিনিসটা লিখে রাখো যে মেটালের জন্য এখানের মধ্যে কাজটা কি হয়। এই কোয়েশ্চেনটা লিখে যে why the value of n for metals decreases as temperature increases, এর সাথে এই অ্যানসারটা লিখে রাখো। অ্যানসারটা এক্সপ্লেইন করতেছে একটু পরে, নিচেই লেখা আছে, বাট ফার্স্টে এই অ্যানসারটা লিখে রাখো, কোয়েশ্চেনটা এন্ড অ্যানসারটা, যে মেটালের জন্য কেন টেম্পারেচার বাড়লে n এর ভ্যালুটা কমে যায়। ठीक है, लास्ट है। अच्छा, since n is equal to number of free electron divided by volume, ঠিক আছে, আর ওখানের মধ্যে অ্যারো দিয়েছে, অ্যারোটা এক্সপ্লেইন করতেছে কি হচ্ছে। সো ভলিউম বাড়তেছে কিন্তু নাম্বার অফ ফ্রি ইলেকট্রনস কনস্ট্যান্ট, n বাড়ে অনেক কম বাড়ে, কিন্তু ভলিউমের ভ্যালুটা অনেক বেশি ইনক্রিজ করে। সো ওভারঅল এর জন্য এই যে এইটা লিখছি, এই ভ্যালুটা বাড়ে যে ইলেকট্রন আরো একটা দুইটা কি হবে, টেম্পারেচার বাড়লে ইলেকট্রন আরো একটা দুইটা ফ্রি হবে, কিন্তু টেম্পারেচার বাড়লে ভলিউমটা আরো বেশি বাড়ে, তো এর জন্য ওভারঅল এনটা কি হয়, কমে যায়। বুঝা গেছে? এখানের মধ্যে ইদার বলতে পারো যে নাম্বার অফ ফ্রি ইলেকট্রন ডাজ নট চেঞ্জ, তো এখানের মধ্যে নাম্বার অফ ফ্রি ইলেকট্রন হলো কনস্ট্যান্ট, তো ভলিউম বাড়লে পরে n কমে যায়, এমনও বলতে পারো। অর বলতে পারো যে টেম্পারেচার বাড়লে নাম্বার অফ ফ্রি ইলেকট্রন একটু বাড়ছে, কিন্তু ভলিউমের ইনক্রিজটা কি এর থেকে আরো বেশি, তার জন্য ওভারঅল কি হবে, ডিক্রিজ হবে। ওইটাই। সবার লেখা শেষ? ওকে, তো তাহলে এই ব্যাপারটা স্টুডেন্ট বুকে এই যে টেবিলের নিচের এই 3 লাইনের মধ্যে এক্সপ্লেনেশন দেওয়া আছে, ওই ব্যাপারটা আমরা দেখি কি বলতেছে। দেখো যে so the fact that resistivity goes down is a consequence of the fact that these materials like silicon conduct much better at higher temperature, মানে সেমিকন্ডাক্টররা টেম্পারেচার বাড়লে আরো কি করতে পারে, ভালোভাবে কন্ডাক্ট করতে পারে, বিকজ তাদের ফ্রি ইলেকট্রন বেড়ে যায়। বুঝা গেছে? তা এখন এখানের মধ্যে মেটালের জন্য এক্সপ্লেনেশন যে কেন এটা হচ্ছে। a slight decrease in n for metals at higher temperature, এটা কেন হচ্ছে, is due to their thermal expansion, যেটা বললাম কোন একটা মেটালের টেম্পারেচার বাড়লে ওটা কি করবে, এক্সপ্যান্ড করবে। তো rather than any change in the number of available conduction electron, যে available conduction electron বা available free electron বলতে গেলে কনস্ট্যান্ট, কিন্তু ভলিউমটা কি হয়ে গেছে, সাইজে বড় হয়ে গেছে। So it is not as significant as the increase in collisions between metal atoms and conduction electron caused by increased thermal vibration. So আমাদের অ্যানসারের মধ্যে তোমরা তো কোশ্চেন পেপার অনেকগুলা ইয়ারের করবা, তো অনেকগুলাতে এরকম দেখবা যে তারা কি করছে, মাত্র যে এক্সপ্লেনেশনটা বলে আসছিলাম, এই NaVe এই ফর্মুলা দিয়েই অলওয়েজ আমাদের রেফারেন্স দেওয়া লাগবে। ওকে, তো এখন এখানের মধ্যে তুমি বলতে পারো n কমে যায়, ভিও কমে যায়, এর জন্য আই কমে, কিন্তু n যে কমে, this decrease in n is very very insignificant. n কমে, in reality n কমে, এটা তো আমরা ভ্যালু দেখে বুঝতেছি, যে টেম্পারেচার বাড়লে যে n এর ভ্যালু কমে যায়, এটা ভ্যালু দেখে বুঝতেছি, কিন্তু কি হইছে, ভেলোসিটি ডিক্রিজটা এতই ড্রাস্টিক হয় যে টেম্পারেচার বাড়লে ভেলোসিটিটা কি হয়, অনেক বেশি কমে যায়। তো এর জন্য আমরা মেটালের কি হয়, টেম্পারেচার বাড়লে n ও কমবে, ভেলোসিটির ভ্যালুটাও কি করবে, ডিক্রিজ হবে। কিন্তু কে আসলে মেইন কালপ্রিট কারেন্টটা কমানোর জন্য, ভেলোসিটি, যে ভেলোসিটির ডিক্রিজটা অনেক বেশি
বড়ভাবে এফেক্ট করে কারেন্টের ভ্যালুকে। এন এর ভ্যালুটা বলতে গেলে মোরলেস কি থাকে, কনস্ট্যান্ট। তো তাহলে ওই এন এর জন্য আমরা কি করব না, দোষ দিব না, আমরা মেইনলি কাকে ইয়ে করব, যে রিজন দিব যে কার জন্য কারেন্টের ভ্যালুটা কমতেছে, বিকজ অফ দা ইনক্রিজ ইন কলিশন। তো কলিশন বেড়ে গেছে দেখে ড্রিফট ভেলোসিটি কি করবে, কমে যাবে। তো এটা নিয়ে কারো কোনো কনফিউশন আছে? ওকে, তো তাহলে এই ব্যাপারটা ছিল আমাদের কন্ডাকশন এন্ড রেজিস্ট্যান্স টপিক। তো এই জিনিসটা গেল। তো আমরা আজকে সেমিকন্ডাক্টর টপিকের জাস্ট ইন্ট্রোডাক্টরি কয়টা কথাবার্তা বলবো। আজকে তোমাদের কিছু কপি করা লাগবে না, আমি এক্সপ্লেনেশন যা যা বলতেছি এই জিনিসগুলা তোমাদের পেয়ে যাবা আবার, ঠিক আছে? তো এখন আজকে আমি ফার্স্টে কয়েকটা সিম্পল ব্যাপার বুঝায় রাখবো, তো তাহলে যেন তোমাদের পরে ইজি হয়। তো সেমিকন্ডাক্টর টপিক, আচ্ছা দাঁড়া আমরা একটু ওয়েট করে আজান শেষ হোক। ওকে, সো এখন আমরা কন্টিনিউ করি যে সেমিকন্ডাক্টর। তো সেমিকন্ডাক্টরের কনসেপ্টটা কেমন, আমরা আজকে সেমিকন্ডাক্টর নিয়ে স্পেসিফিক্যালি দেখবো না, আজকে আমরা মেটাল, সেমিকন্ডাক্টর, ইনসুলেটর সবগুলি নিয়ে দেখবো। যেখানের মধ্যে ব্যাপারটা কেমন দেখো, হ্যাঁ এটাই সেমিকন্ডাক্টরের এক্সপ্লেনেশনের জন্যই লাগবে। ওকে, তো সবাই একটু এখানের মধ্যে দেখো কাজটা কি। এইগুলা হলো আমাদের ফার্স্ট অফ অল আজকে যেটা ডিসকাস করবো এটা হলো ব্যান্ড থিওরি, ঠিক আছে? ব্যান্ড থিওরির এখানের মধ্যে কি বলা হয় দেখো, এর নিচে যে ব্যান্ড গুলি আছে এগুলির নাম হলো ভ্যালেন্স ব্যান্ড। যে আমরা ভ্যালেন্স ইলেকট্রন নাম বলি না, যে ভ্যালেন্স ইলেকট্রন গুলি কারা, যারা নাকি আউটার শেলে বাউন্ড থাকে, যারা নাকি আটকায় থাকে, রাইট? তো তাহলে এখানে মধ্যে দেখো এগুলি হলো ভ্যালেন্স ব্যান্ড। এই ওয়াই অ্যাক্সিস এ আমরা এনার্জি রিপ্রেজেন্ট করি, ঠিক আছে? বলবো এটা মেটালের জন্য। ওকে, আচ্ছা, তো এখন এখানের মধ্যে খেয়াল করো কাজটা কি, যে নিচে যেগুলি আছে এগুলির নাম হলো ব্যালেন্স ব্যান্ড, এন্ড এইখানে যেগুলি এগুলাকে বলা হয় কন্ডাকশন ব্যান্ড, ঠিক আছে? এগুলির নাম হলো কন্ডাকশন ব্যান্ড। ওকে, তো এখন এখানের মধ্যে দেখো কাজটা কি, এটা হলো আমাদের রুম টেম্পারেচার এন্ড প্রেসারে, ঠিক আছে? নরমাল রুম টেম্পারেচার এন্ড প্রেসার যেরকম থাকে, তো ওইরকম অবস্থাতে একটা ইনসুলেটরের জন্য দেখো ভ্যালেন্স ব্যান্ড আর কন্ডাকশন ব্যান্ডের মধ্যে কি এনার্জি গ্যাপটা অনেক বড়, ঠিক আছে? যে
all the electrons are actually trapped in the valence band. যে একটা ইনসুলেটর, একটা প্লাস্টিক তো কি, একটা প্লাস্টিক একটা অর্গানিক একটা কম্পাউন্ড না, এই অর্গানিক কম্পাউন্ডের মধ্যে তো কোটি 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 কার্বন অ্যাটম আছে, তার তো ইলেকট্রনের অভাব নাই। ইলেকট্রন সবারই আছে, কিন্তু ইলেকট্রনটাকে কি করা লাগবে, ফ্রি হইতে হবে ইন অর্ডার টু কন্ডাক্ট ইলেকট্রিসিটি, আর না হলে তো পারবে না। তো একটা ইনসুলেটরের জন্য ভ্যালেন্স ব্যান্ড আর কন্ডাকশন ব্যান্ডের মধ্যে এনার্জি গ্যাপটা হিউজ। এটা হলো একটা সেমিকন্ডাক্টর, এখানেও ভালো একটা কি আছে, গ্যাপ আছে। আর এটা হলো কন্ডাক্টরের জন্য, লাইক মেটালস। তো এখন এখানের মধ্যে দেখো কাজটা কি হয়। নর্মাল রুম টেম্পারেচার এন্ড প্রেসারে এই জিনিসটা, এটা হলো এমটি আর এটা কি থাকে, ফুল। মানে নর্মাল রুম টেম্পারেচার এন্ড প্রেসারে একটা ইনসুলেটরের জন্য তার ভ্যালেন্স ব্যান্ডটা একদম ফুল থাকে, মানে all the electrons are bound to the outer shell। আর কন্ডাকশন ব্যান্ডে কারা থাকবে, ফ্রি ইলেকট্রনরা থাকবে। তো কন্ডাকশন ব্যান্ডটা কি একদম এমটি। তো তাহলে নর্মাল রুম টেম্পারেচার এন্ড প্রেসারে ইনসুলেটর কি করবে না, কোনো ইলেকট্রিসিটি কন্ডাক্ট করবে না। ওকে, তো এইটা হলো মেইন রিজন। এখন সেমিকন্ডাক্টরের জন্য কাজটা কি, এটা পার্শিয়ালি ফিল্ডের থেকে এটাকে বলা যায় অলমোস্ট এমটি, যে এক দুইটা ইলেকট্রন আছে, ঠিক আছে, এটা অলমোস্ট এমটি। আর এটা কি অলমোস্ট ফুল। তো তাহলে নরমাল রুম টেম্পারেচার এন্ড প্রেসারে সেমিকন্ডাক্টরের জন্য কি হয়, সেমিকন্ডাক্টরের জন্য ভ্যালেন্স ব্যান্ডটা অলমোস্ট ফুল, অ্যাজ ইন বলতে গেলে অল দা ইলেকট্রনস আর অ্যাকচুয়ালি বাউন্ড টু দা আউটার শেল, জাস্ট কয়েকটা ইলেকট্রন কি আছে, ফ্রি আছে, তারা ভ্যালেন্স ব্যান্ডের থেকে বের হয়ে কি করতে পারছে, কন্ডাকশন ব্যান্ডে যাইতে পারছে। ওকে, তো তাহলে ওই ফ্রি ইলেকট্রন গুলি জাস্ট কি করতে পারবে, রুম টেম্পারেচারে জাস্ট তারাই ইলেকট্রিসিটি কন্ডাক্ট করতে পারবে। তো নাম্বার অফ ফ্রি ইলেকট্রন যেহেতু কম, তো তার মানে তখন কারেন্টের ভ্যালু কি হয়, কম হয়। কিন্তু মেটালের জন্য বা কন্ডাক্টরের জন্য ব্যাপারটা দেখছো, কন্ডাকশন ব্যান্ড আর ভ্যালেন্স ব্যান্ডটা হলো ওভারল্যাপিং। মানে কি, রুম টেম্পারেচারে বলতে গেলে অল দ্য ইলেকট্রনস আর ফ্রি, বুঝছো, একদম রুম টেম্পারেচারে সবগুলো ইলেকট্রন কি ফ্রি হয়ে আছে, মানে দে আর অ্যাভেলেবল ফর কন্ডাকশন। তো তাহলে এটা হলো ওভারল্যাপিং ব্যান্ড। কন্ডাকশন ব্যান্ড মানে ওখানে মধ্যে ইলেকট্রনরা কি থাকে, ফ্রি থাকে, ঠিক আছে, যে ইলেকট্রনদের এনার্জি যদি অত হয় তো তখন তারা কি হবে, ফ্রি হবে। আর ইলেকট্রনদের এনার্জি যদি এর থেকে কম থাকে তারা কোথায় থাকবে, ভ্যালেন্স ব্যান্ড আটকায় থাকবে। আচ্ছা, তো এখন এখানের মধ্যে খেয়াল করা কাজটা কি, আমরা যে ব্যাপারটা এক্সপ্লেইন করতেছিলাম যে মেটালের জন্য বা কন্ডাক্টরের জন্য কি হয়, ব্যান্ডস গুলি কি থাকে, ওভারল্যাপিং থাকে, মানে অলমোস্ট অল দা ইলেকট্রনস আর অ্যাভেলেবল ফর কন্ডাকশন, মানে রুম টেম্পারেচারে মেটালের সবগুলো ইলেকট্রন কি থাকে, ফ্রি থাকে। হ্যাঁ, ব্যালেন্স ব্যান্ড ড্র করা দরকার যদি সবই ফ্রি থাকে। ওইটা আমাদের ওই যে এক দুইটা ওইটা পার্সেন্টেজ মনে করো যে রেয়ারলি 4-5টা ইলেকট্রন এরকম কি থাকতে পারে, ব্যালেন্স ব্যান্ডে থাকতে পারে, একটু টেম্পারেচার বাড়লে কি হয়ে যায়, দে বিকাম ফ্রি, বুঝছো। আচ্ছা, তো এখন এখানের মধ্যে কাজটা কি, এখানের মধ্যে আমরা দেখে বুঝতে পারতেছি যে প্রত্যেকটারে কি আছে, ভ্যালেন্স ব্যান্ড আর কন্ডাকশন ব্যান্ড আছে, মানে যে ইনসুলেটরের জন্য কি করে রাখছে, কন্ডাকশন ব্যান্ডের একটা তো পজিশন আছে, এমন না যে তার কন্ডাকশন ব্যান্ড বলতে জীবনেও কিছু হবে না, তার কন্ডাকশন ব্যান্ড বলতে একটা ব্যাপার এক্সিস্ট করে। হোয়াট উই জাস্ট নিড টু ডু, উই নিড টু মিট দিস এনার্জি ডিফারেন্স। এই ভ্যালেন্স ব্যান্ড আর কন্ডাকশন ব্যান্ডের মধ্যে যতটুকু এনার্জির গ্যাপ, এই এনার্জির গ্যাপটাকে যদি কি করতে পারি, ফুলফিল করতে পারি, তো তাহলে কি করা পসিবল, ইনসুলেটরকে দিয়েও ইলেকট্রিসিটি কন্ডাক্ট করানো পসিবল। বুঝা গেছে, জাস্ট আমাদের কি করা লাগবে, উই হ্যাভ টু মেক শিওর টু মিট দ্য গ্যাপ অফ দ্য ভ্যালেন্স ব্যান্ড এন্ড দ্য কন্ডাকশন ব্যান্ড। তো এই ব্যাপারটা হলো আমাদের ব্যান্ড থিওরির মেইন ব্যাপার, যে রুম টেম্পারেচারের
ভ্যালেন্স ব্যান্ড আর কন্ডাকশন ব্যান্ড দেখলেই আমরা কি করতে পারতেছি, এক্সপ্লেইন করতে পারতেছি ওয়াই মেটালস আর সাচ গুড কন্ডাক্টরস, বিকজ তাদের বলতে গেলে রুম টেম্পারেচারে সব ইলেকট্রন ফ্রি, সেমি কন্ডাক্টরে কয়েকটা ফ্রি থাকে, বাকি সবই কি আটকায় থাকে। বাট তাদের মধ্যে এনার্জি গ্যাপটা যতটুকু, তো টেম্পারেচার বাড়লে কি হবে, মোর এন্ড মোর ইলেকট্রনস উইল বি এবল টু জাম্প ফ্রম দ্য ভ্যালেন্স ব্যান্ড টু দ্য কন্ডাকশন ব্যান্ড, তাই না? যে টেম্পারেচার বাড়লে কি হবে, ভ্যালেন্স ব্যান্ড থেকে কন্ডাকশন ব্যান্ডে যাওয়ার মতো এরকম এনার্জি পাবে। যে বেসিক্যালি ব্যাপারটা হলো এরকম যে 2 বছর আগেও কোভিড আসার আগে যে মিছিল হইতো না কতগুলো এরকম ডিফারেন্ট আন্দোলন নিয়ে, এইসব নিয়ে, তো অনেকজনই আছে যে যারা নাকি মিছিলে যোগ দিতে পারতো, কিন্তু অনেকজনই আছে যাদের আম্মুরা পারমিশন দিত না, যে আটকায় রাখতো। ঠিক আছে, মনে করো যে বাসার সামনে দিয়ে এরকম মিছিল যাইতেছে, তোমার সমানে অন্য ছেলেপেলারা এরকম মিছিল করতেছে, এই করতেছে, বাট তুমি যাইতে চাইতেছো বারিন্দা থেকে, হ ভাই আসি সাথে আসি, ঠিক আছে, এরকম চিল্লাইতে পারতেছো, কিন্তু নিচে যেতে পারতেছো না, যে আম্মু আটকায় রাখছে। তো এখন এই জিনিসটা কি, এই যে আম্মু আটকায় রাখা, এটা হলো তোমার এনার্জি গ্যাপটা। ঠিক আছে, ভ্যালেন্স ব্যান্ড আর কন্ডাকশন ব্যান্ডের মধ্যে এনার্জি গ্যাপটা। তো তুমি যদি কি করতে পারো, অনেকজন আছে না যে আম্মুর সাথে চিল্লাচিল্লি করে এরকম বাসার মধ্যে, যাইতে দাও না কেন, ওরা যাইতেছে যাইতে দাও না কেন, তো তখন কিন্তু বলবে যে ওরা এটা করলে তুই এটা করবি নাকি, কিন্তু পরে যখন রেজাল্ট খারাপ হবে বলে যে ও ভাত খায় তুই ভাত খাস, তো তুই পারস না কেন, বুঝছো? তো এখন তাদের লজিক তাদের মতো, তো আম্মুরাই, তো ওইটা অন্য ব্যাপার। তো এখন এখানের মধ্যে কাজটা কি, যে আম্মুকে কনভিন্স করা, ঠিক আছে, যে আই ওয়ান্ট টু অ্যাকচুয়ালি পার্টিসিপেট ইন দ্য মোশন। সো তখন কি করা লাগবে, তোমার ওই কনভিন্সিং পাওয়ারটা যদি থাকে, কনভিন্সিং পাওয়ারের জন্য ইদার বড় ভাই বোনের থেকে কিছু ইয়ে করা। যে আমি কি করতাম, পিচ্ছিকালে এমনি লুকায় বেরো যেতাম খেলতে, দুপুর বেলাতেই তখন দেখতাম মাঠে 1-2 জন আসছে, আস্তে করে দরজাটা খুলে যেতাম, বাসায় চুরি হয় না কি হয় আমার কিছু যায় আসে না, আমি যাই গিয়া, বুঝছো? তো এরপরে যাই তো বাসায় এসব ধুমধাম মাইর খাইতাম প্রতিদিন। তো এরপরে আম্মু তো এরকম দরজা টরজা ইয়ে করে রাখছে যেন আমি যাইতে না পারি এমন এমন। তো যখনই নাকি বাসায় গেস্ট আসতো, বুঝছো, তো গেস্ট আসলে পরে তো গেস্টের সামনে তো এত না করতে পারে না, যে গেস্টের সামনে বারবার যদি বলি যে আম্মু বাইরে যাই, খেলতে যাই, খেলতে যাই, খেলতে যাই, ঠিক আছে, তখন বিরক্ত এরকম ছেড়ে দিত। তেমন টাইপের, তোমার এরকম অপরচুনিটি খুঁজে লাগবে যে কখন বললে পরে রাজি হবে, এমন টাইপের, আর কি বললে পরে রাজি হবে। তো এইখানের মধ্যে কাজটা কি, যে ভ্যালেন্স ব্যান্ডের মধ্যে ইলেকট্রন গুলি যে আটকায় আছে, তো এই ইলেকট্রন গুলিকে ফ্রি হওয়ার জন্য হোয়াট দে নিড টু ডু, দে নিড টু গেইন এনার্জি। এখন এনার্জি গেইন করার জন্য সবচেয়ে বড় সোর্সটা কি, টেম্পারেচার। যে টেম্পারেচার বাড়লে পরে হোয়াট ক্যান দে ডু, দ্য ইলেকট্রনস উইল বিকাম ফ্রি ফ্রম দ্য আউটার শেল। যে আউটার শেলে যে তাদেরকে আটকায় রাখছে, কেন, বিকজ নিউক্লিয়াসের অ্যাট্রাকটিভ ফোর্স কে তারা কি করতে পারতেছে না, ওভারকাম করতে পারতেছে না, এর জন্য তো তারা নিউক্লিয়াসের অ্যারাউন্ডে অরবিট করতেছে, আটকায় আছে। when they will have sufficient amount of energy, তো তখনই তারা কি হয়ে যাবে, ফ্রি হয়ে যাবে। তো এই ব্যাপারগুলি আমরা দেখবো যে টেম্পারেচার বাড়লে সেমিকন্ডাক্টরে কি হবে, more and more electrons will jump from the valence band to the conduction band. তো এখন এখানের মধ্যে দেখো একটা সিম্পল একটা অ্যানালজি, কেমন জিনিস, মেটাল, মনে করে এটা হলো খুবই ভালো স্টুডেন্ট, যে নাকি অলওয়েজ 100, 99, 98, 100, 99 এরকম টাইপের মার্কস পায়, ঠিক আছে। তো এখন 100টা না দেই, এইগুলা মার্কস দেই, তো তাহলে একটা ব্যাপার বোঝানো যাবে আর কি। আচ্ছা, তো এখন এটা হলো এই স্টুডেন্টের মার্কস, আর এটা সে 20, 25, 30, 17, 25 এমন টাইপের মার্ক পায়। আচ্ছা, ও একটা এক্সট্রা পরীক্ষা দিছে, ওর মার্ক দিয়ে দিই। ওর তো সব মার্ক অ্যাড করলে ওর প্রমাণ হবে না। আচ্ছা, তো এখন এখানের মধ্যে দেখো যে এই স্টুডেন্ট যে নাকি 97, 99, 98, 96, 98 এরকম টাইপের মার্কস পায়, সে যদি এখন 100 পায়, এটা কি তেমন অবাক করা কোনো বিষয় হবে, বড় কোনো চেঞ্জ হবে? এটাতে বড় রকমের কোনো চেঞ্জ হয় না। কিন্তু যে স্টুডেন্ট নাকি কি করতো 20, 25, 30 এরকম রেঞ্জে মার্ক পাইতো, সে যদি এখন ইভেন 50, 55 এরকম টাইপের মার্কসও পায়, তো তখন কি মনে হবে, আরে কি ওর তো মার্কস ডাবল হয়ে গেছে, ওর অনেক বিশাল একটা কি আসছে, তার মধ্যে ইমপ্রুভমেন্ট আসছে।
This is what we actually see when temperature increases. বুঝছো, টেম্পারেচার যখন বাড়ে what happens, মেটালের জন্য নাম্বার অফ ফ্রি ইলেকট্রন বাড়তেছে, সেমিকন্ডাক্টরের জন্য কি হইতেছে, নাম্বার অফ ফ্রি ইলেকট্রন বাড়তেছে। কিন্তু মেটালের জন্য the room for improvement is so low যে টেম্পারেচার বাড়লে পরে ওইটার ইফেক্টটা তেমন কি হয় না, ভিজিবল হয় না, বিকজ সে নরমাল টেম্পারেচারে কি ছিল, বলতে গেলে ফুল কন্ডাকশন ব্যান্ড ছিল। কিন্তু সেমিকন্ডাক্টরের জন্য যে নাকি নরমাল রুম টেম্পারেচার এন্ড প্রেসারে খুবই কম ইলেকট্রন ছিল, তার টেম্পারেচার বাড়াতে কি হয়েছে, যতগুলি ইলেকট্রনই রাইজ করুক না কেন তার যেহেতু অনেক অল্প ছিল, তো যত ইলেকট্রন রাইজ করতেছে দেখে মনে হইতেছে কি যে তার এন এর ভ্যালু, যে নাম্বার অফ ফ্রি ইলেকট্রনস পার ইউনিট ভলিউম কি হয়েছে, অনেক বেশি বেড়ে গেছে। বুঝা গেছে? সো দিস ইজ ওয়াই একটা থার্মিস্টরের জন্য কি হবে, টেম্পারেচার যখন বাড়বে, একটা থার্মিস্টর কি দিয়ে বানানো, সেমিকন্ডাক্টর দিয়ে বানানো, একটা থার্মিস্টরের জন্য কি হয়, টেম্পারেচার বাড়লে মোর এন্ড মোর ইলেকট্রনস ডু হোয়াট, more and more electrons jump from the valence band to the conduction band. তো ভ্যালেন্স ব্যান্ড থেকে কন্ডাকশন ব্যান্ডে গেলে পরে n এর ভ্যালু বেড়ে যাবে। তো অ্যাকর্ডিং টু দ্য ইকুয়েশন I equal to NAVE, এটা কনস্ট্যান্ট, এটা কনস্ট্যান্ট, n বাড়ে and টেম্পারেচার বাড়লে yes V will decrease, যে টেম্পারেচার বাড়লে ল্যাটিস ভাইব্রেশন বাড়বে, তো কলিশন বেশি হবে, তো ড্রিফট ভেলোসিটি কমবে। ড্রিফট ভেলোসিটি কমে, সেমিকন্ডাক্টরের জন্য কমে, কিন্তু n এর ইনক্রিজটা ড্রিফট ভেলোসিটির ইনক্রিজের তুলনায় কি বলে, ড্রিফট ভেলোসিটির ডিক্রিজের তুলনায় কি বেশি। তো এর জন্য ওভারঅল কারেন্ট কি করবে, বাড়বে। তো এর জন্য কি হয়, একটা থার্মিস্টরের জন্য টেম্পারেচার বাড়লে n এর ভ্যালু বাড়বে, টেম্পারেচার বাড়লে v এর ভ্যালু কমবে, কিন্তু ওভারঅল কারেন্টটা বাড়ে কেন, বিকজ the increase in n is greater than the decrease in v। বুঝা গেছে? সো এই ব্যাপারগুলি আমরা ডিটেইলসে সামনের ক্লাসে পড়ব। ওকে, তো এখন এই জিনিসটা জাস্ট তোমাদেরকে কনসেপ্টটা বলে রাখলাম, আমরা টিউসডে ক্লাসটাতে এই সেমিকন্ডাক্টর টপিক শেষ করব। ওকে।